এক গ্রামে বাস করত এক পরিশ্রমী কৃষক, যার নাম ছিল রঘু। রঘু ছিল খুবই সৎ ও কঠোর পরিশ্রমী। সে প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে মাঠে গিয়ে কাজ করত এবং সূর্য ডুবার আগে পর্যন্ত কঠোর পরিশ্রম চালিয়ে যেত। তার ফসলও সবসময় ভালো হতো, আর সে তার পরিবারকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে পারত। কিন্তু এক বছর ভাগ্য তার প্রতি নির্মম হয়ে উঠল। প্রচণ্ড খরার কারণে বৃষ্টি এক বিন্দুও পড়ল না। রঘুর সব ফসল শুকিয়ে মরুভূমির মতো ধুলি ধূসর হয়ে গেল। তার সারা বছরের পরিশ্রম মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে গেল। এমন বিপদে রঘু প্রচণ্ড হতাশ হয়ে পড়ল। সে নিজের কুঁড়ে ঘরের এক কোণে বসে শুধু আফসোস করতে লাগলো, এত পরিশ্রম করে কি লাভ? জীবন আমার সাথে এভাবে অন্যায় করলো কেন? আমি তো কারো ক্ষতি করিনি। রঘু দিনের পর দিন কোনো কাজ না করে শুধু তার দুর্ভাগ্যের কথা ভেবে সময় কাটাতে লাগলো। তার মনে ক্রমাগত এই ধারণা জমে উঠল যে সে খুবই দুর্ভাগা, তার জীবনে আর কোনো সুখ আসবে না। এভাবে তার পরিবারও দুঃখে দিন কাটাতে লাগলো, কারণ রঘু নতুন করে চেষ্টা করত না। একদিন এক জ্ঞানী সাধু রঘুর গ্রামে এলেন। তিনি রঘুর বিষণ্ণ মুখ দেখে জিজ্ঞাসা করলেন, কৃষক, কেন তুমি এত দুঃখী? রঘু তার সব হতাশার কথা বলল। সব শুনে সাধু মৃদু হেসে বললেন, একটি প্রশ্নের উত্তর দাও। যদি কোনো গাছ ঝড়ে ভেঙে যায়, তবে কি বাকি গাছগুলো নিজেদের মাটিতে মিশিয়ে ফেলে, নাকি তারা নতুন করে ডালপালা মেলিয়ে বড় হয়? রঘু কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিল, বাকি গাছগুলো তো আবার বড় হয়, কারণ তারা চেষ্টা করা বন্ধ করে না। সাধু গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক তাই, তুমি একটি খারাপ সময়ের জন্য নিজের সব শক্তি হারিয়ে ফেলেছ। তুমি যেহেতু চেষ্টা করা বন্ধ করেছ, তাই তোমার জন্য সম্ভাবনার দরজাগুলো বন্ধ হয়ে গেছে। বিপদ আসবেই, কিন্তু সেটাকে গ্রহণ করে আবার চেষ্টা শুরু করাই হলো জীবনের আসল শিক্ষা। রঘুর চোখে যেন নতুন আলো ফুটে উঠল। সে বুঝতে পারল যে হতাশা শুধু তার মনকে দুর্বল করে দিয়েছে, কিন্তু চেষ্টা না করলে সে কখনোই তার অবস্থা পরিবর্তন করতে পারবে না। পরের দিন থেকে রঘু আবার মাঠে গিয়ে কাজ শুরু করলো। এবার সে নতুন পদ্ধতি শিখল, মাটি ও জল সংরক্ষণের উপায় বের করলো। কয়েক বছরের মধ্যে সে আবার সফল হলো এবং আগের চেয়েও ভালো ফসল ফলাতে পারল। খারাপ সময়ে হতাশ হয়ে বসে থাকা মানে নিজের সম্ভাবনাকে হত্যা করা। বিপদ আসা স্বাভাবিক, কিন্তু চেষ্টা থামালে তা সত্যিই আমাদের হারিয়ে দেবে। তাই যে কোনো পরিস্থিতিতে মনোবল ধরে রেখে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। হতাশা নয়, চেষ্টা করাই জীবনের আসল চাবিকাঠি। অনেক দিন আগে এক ছোট্ট শহরে বাস করত দুই ঘনিষ্ঠ বন্ধু, আরিয়ান এবং বীর। তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছিল, সব সুখ দুঃখ ভাগ করে নিয়েছে। শহরের সবাই তাদের বন্ধুত্বের উদাহরণ দিত। একদিন আরিয়ান তার বাবার ব্যবসায় বড় একটি দায়িত্ব পেল। এই দায়িত্বে তার সবচেয়ে বড় ভরসা ছিল বীর। সে বীরকে তার ডান হাতের মতো পাশে রাখল। ব্যবসা ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন আরিয়ান লক্ষ্য করল যে হিসাবের খাতায় কিছু অমিল রয়েছে। আরিয়ান খুব রেগে গিয়ে ধরে নিল যে এই অমিলের পেছনে নিশ্চয়ই বীরের হাত রয়েছে। সে কোনো প্রমাণ ছাড়াই ভাবল, বীরই আমার সবচেয়ে কাছের মানুষ, সে চাইলে সহজেই এমন কিছু করতে পারে, হয়তো আমার বিশ্বাসের সুযোগ নিয়েছে। রাগের মাথায় আরিয়ান কোনো কথা না বলে বীরের সাথে সম্পর্ক ছিন্ন করে দিল। এমনকি অফিসের সবাইকে জানালো যে বীর তাকে প্রতারণা করেছে। বীর অবাক হয়ে গেল, কারণ সে কিছুই বুঝেনি। সে আরিয়ানের কাছে নিজের নির্দোষিতা প্রমাণ করার চেষ্টা করলো, কিন্তু আরিয়ান একটি বারও শুনতে চাইল না। কয়েক মাস পর একদিন সত্য উদ্ঘাটিত হলো। দেখা গেল যে সেই অমিলের কারণ ছিল অফিসের এক হিসাব রক্ষকের ভুল। বীরের কোনো দোষ ছিল না। সবকিছু বুঝতে পেরে আরিয়ান প্রচণ্ড লজ্জা পেল, কারণ তার তাড়াহুড়োর সিদ্ধান্ত একটি সুন্দর বন্ধুত্ব নষ্ট করে দিয়েছিল। আরিয়ান বীরের কাছে ক্ষমা চাইতে গেল। বীর শান্তভাবে বলল, বন্ধু, তুমি আমার কথা শোনার সুযোগই দাওনি, শুধু রাগের বসে এমন বড় সিদ্ধান্ত নিয়েছিলে। সম্পর্ক গড়তে অনেক বছর লাগে, কিন্তু ভুল বোঝাবুঝি
আর হঠকারিতায় তা নষ্ট হতে সময় লাগে না। আরিয়ানের চোখে পানি চলে এলো। সে বুঝল যে সত্য জানার আগেই সিদ্ধান্ত নেওয়া তার জীবনের বড় ভুল ছিল। খারাপ সময়ে মানুষ সহজেই রাগ, আতঙ্ক বা দুশ্চিন্তার কারণে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে, কিন্তু এই তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় সম্পর্ক, সুযোগ এবং শান্তি নষ্ট করে দেয়। সমস্যার মূল কারণ বোঝা এবং ধৈর্য ধরে বিচার করা খুবই গুরুত্বপূর্ণ। কখনো রাগের মাথায় সিদ্ধান্ত নিও না, কারণ সেই সিদ্ধান্তই হতে পারে তোমার সবচেয়ে বড় ভুল। অনেক দিন আগে পাহাড় ঘেরা এক সুন্দর গ্রামে বাস করত অনেক লোক। গ্রামের লোকেরা ছিল পরিশ্রমী, কিন্তু তাদের মধ্যে একটি বড় সমস্যা ছিল, কোনো বিপদ এলেই সবাই একে অপরকে দোষারোপ করত, কিন্তু কেউই সমস্যার সমাধান খুঁজতে আগ্রহী ছিল না। এক বছর সেই গ্রামে এক ভয়াবহ খরার প্রকোপ দেখা দিল। বৃষ্টি একেবারেই পড়ল না, ফলে ফসল নষ্ট হয়ে গেল, নদী নালা শুকিয়ে গেল, আর গ্রামের খাদ্যের ভাণ্ডার দ্রুত ফুরিয়ে যেতে লাগলো। গ্রামের মানুষরা খুবই আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু সমস্যার সমাধান খোঁজার বদলে তারা একে অপরকে দোষারোপ করা শুরু করলো। কেউ বলল, এটা প্রধানের দোষ, তিনি আগে থেকেই প্রস্তুতি নেননি। আরেকজন বলল, না, এটা কৃষকদের দোষ, তারা পানি সংরক্ষণ করতে জানে না। অন্য একজন আবার বলল, না, সব দোষ গ্রামের দেবতার প্রতি যথেষ্ট পূজা না করার জন্য। এভাবে দিন কাটতে লাগলো। মানুষ বসে বসে একে অপরের দিকে আঙ্গুল তুলত, কিন্তু কেউই কোনো কার্যকরী পদক্ষেপ নিত না। ফলে খাবারের অভাব আরও বাড়ল, অনেকেই দুর্ভিক্ষের শিকার হলো। একদিন এক বৃদ্ধ সাধু সেই গ্রামে এলেন। তিনি গ্রামের মানুষদের জিজ্ঞেস করলেন, তোমাদের সমস্যার সমাধান করতে পারছো না কেন? গ্রামের লোকেরা একসাথে বলল, কারণ এই সমস্যার জন্য ওর দোষ, তার দোষ, এদের দোষ। এভাবে সবাই একে অপরকে দোষ দিতে লাগলো। সাধু মৃদু হেসে বললেন, ধরে নিও তোমাদের নৌকায় ফুটো হয়েছে এবং জল ঢুকছে। এখন কি তোমরা বসে বসে ভাবে এই ফুটো কার কারণে হয়েছে, নাকি সবাই মিলে চেষ্টা করবে সেই ফুটো বন্ধ করে নৌকাটি বাঁচাতে? মানুষগুলো চুপ হয়ে গেল। তারা বুঝতে পারলো যে তারা সময় নষ্ট করেছে দোষারোপ করে। যেখানে সবাই একসাথে কাজ করলে পরিস্থিতি অনেক ভালো হতে পারত। পরের দিন থেকে গ্রামের সবাই একসাথে মিলে কাজ শুরু করলো। কেউ খাবার সংরক্ষণ করলো, কেউ নতুন কূপ খোঁড়া শুরু করলো, কেউ আবার কাছের গ্রামের সাহায্য চাইতে গেল। ধীরে ধীরে গ্রামের অবস্থা আবার স্বাভাবিক হয়ে উঠল। বিপদের সময় দোষারোপ করা সহজ, কিন্তু তা কখনো সমস্যার সমাধান দেয় না, বরং সময় নষ্ট হয় এবং মনোমালিন্য বাড়ে। যে কোনো সমস্যার মুখোমুখি হলে দায় চাপানোর বদলে সমাধানের দিকে মনোযোগ দেওয়াই বুদ্ধিমানের কাজ। অনেক দিন আগের কথা, রাজ্যের এক বড় শহরে বাস করত এক যুবক, যার নাম ছিল সমীর। সমীর ছিল খুবই প্রতিভাবান ও পরিশ্রমী। তার স্বপ্ন ছিল একটি বড় ব্যবসা গড়ে তোলা। অনেক দিনের সঞ্চয় দিয়ে সে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো। শুরুতে তার ব্যবসা বেশ ভালো চলছিল, কিন্তু হঠাৎ এক বড় ক্ষতির মুখোমুখি হতে হলো। ভুল বিনিয়োগ এবং কিছু বাজে সিদ্ধান্তের কারণে তার ব্যবসা একদম ভেঙে পড়ল। সমীরের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকল। সে ভাবল, আমি তো ব্যর্থ মানুষ, আমি কোনো দিন সফল হতে পারবো না। সে নিজেকে দোষ দিতে লাগলো। প্রতিদিন নিজের সেই ভুলের কথা ভেবে ভেবে কষ্ট পেত। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পরও সে নতুন কোনো উদ্যোগ নেওয়ার সাহস করল না। এমনকি যখন তার বন্ধুরা নতুন ব্যবসার পরামর্শ দিত, তখনও সমীর বলতো, না, আমি আবার ব্যর্থ হব, আমি এই কাজের জন্য যোগ্য নই। এভাবে কয়েক বছর কেটে গেল। একদিন সমীরের ছোটবেলার এক বন্ধু বিজয় তার সাথে দেখা করতে এলো। বিজয়ও ব্যবসায় শুরুতে ব্যর্থ হয়েছিল, কিন্তু সে আবার নতুনভাবে চেষ্টা করে সফল হয়েছিল। সমীরকে হতাশ দেখেই বিজয় বলল, তোমার কি মনে হয় আমাদের জীবনের গাড়ি একবার রাস্তায় গড়তে পড়লে সেটি আর চালানো যাবে না, নাকি গাড়িটিকে ঠিক করে আবার চালাতে হবে? সমীর মাথা নিচু করে বলল, কিন্তু আমি তো বড় ভুল করেছি, এই ব্যর্থতার কথা ভুলতে পারছি না। বিজয় তখন হেসে বলল, যদি তুমি পেছনে তাকিয়ে হাঁটো তাহলে কি সামনে চলতে পারবে? জীবনও ঠিক তেমন, অতীতের দিকে তাকিয়ে থাকলে তুমি সামনে এগোতে পারবে না। ব্যর্থতা তো শেখার একটি বড় সুযোগ। আমি যদি আমার ভুল থেকে শিক্ষা না নিয়ে আবার শুরু না করতাম, তাহলে কখনোই আজকের অবস্থানে আসতে পারতাম না। সমীর কথাগুলো গভীরভাবে ভাবল। ধীরে ধীরে সে বুঝতে পারল যে তার ব্যর্থতাই তাকে শিক্ষা দিয়েছে কিভাবে আরও ভালো কাজ করতে হয়। সে আবার নতুন করে পরিকল্পনা করল, সাহস সঞ্চয় করে নতুন একটি ব্যবসা শুরু করলো। এবার সে আগে করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরও বেশি সতর্ক ছিল।
কিছুদিনের মধ্যেই সমীরের নতুন ব্যবসা সফল হলো। সে বুঝতে পারল ব্যর্থতা কোনো শেষ নয়, বরং নতুন শুরুর জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা। অতীতের ভুল বা ব্যর্থতা নিয়ে পড়ে থাকলে জীবন থমকে যায়। ভুল করা দোষের নয়, কিন্তু সেই ভুলের বোঝা বয়ে বেড়ানোই আসল সমস্যা। ভুল থেকে শিক্ষা নাও, তবে তা কখনো তোমার আত্মবিশ্বাসের দেয়াল ভেঙে ফেলতে দিও না। অতীতের ভুল থেকে শিক্ষা নাও, কিন্তু সামনে এগিয়ে যাওয়ার পথ কখনো বন্ধ করো না। অনেকদিন আগের কথা। অরুণ নামে এক যুবক ছোট্ট একটি গ্রামে বাস করত। অরুণ ছিল খুবই প্রতিভাবান এবং বড় স্বপ্ন দেখত। সে বিশ্বাস করত যে কঠোর পরিশ্রম করলে যে কোনো কিছু অর্জন করা সম্ভব। অরুণের স্বপ্ন ছিল শহরে গিয়ে বড় ব্যবসায়ী হওয়া, কিন্তু অরুণের চারপাশের বেশিরভাগ মানুষ ছিল নেতিবাচক মানসিকতার। তারা সব সময় বলতো, এত বড় স্বপ্ন দেখার কোনো মানে নেই, তুমি গ্রামের ছেলে, তোমার পক্ষে শহরে গিয়ে সফল হওয়া অসম্ভব, ব্যর্থতা ছাড়া কিছুই পাবে না। প্রথম দিকে অরুণ এসব কথা উপেক্ষা করত, কিন্তু দিন দিন এই কথাগুলো তার মনে প্রভাব ফেলতে শুরু করলো। সে ভাবতে লাগলো, হয়তো ওরাই ঠিক বলছে, আমি যদি ব্যর্থ হই, যদি সবার কাছে হাসির পাত্র হয়ে যাই। নেতিবাচক কথাগুলো তার আত্মবিশ্বাসকে ভেঙে দিতে শুরু করলো। ফলে সে তার স্বপ্নের জন্য কোনো উদ্যোগ নিল না। দিন কেটে যাচ্ছিল, আর অরুণ কেবল ভয়ে আত্মবিশ্বাসহীনতায় ডুবেছিল। একদিন গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন এক জ্ঞানী বৃদ্ধ। অরুণের নিরুৎসাহিত মুখ দেখে তিনি জিজ্ঞাসা করলেন, তোমার মুখ এত মলিন কেন যুবক? অরুণ সবকিছু খুলে বলল, তার স্বপ্ন, সাহস হারানো আর চারপাশের মানুষদের নেতিবাচক কথা। বৃদ্ধ হেসে বললেন, একটি গল্প শোনো। ধরো তুমি একটি সুন্দর বাগানে একটি গাছ লাগিয়েছ। এখন যদি তুমি প্রতিদিন সেই গাছকে বিষাক্ত জল দাও, সেটি কি বড় হয়ে ফুল ফল দেবে? অরুণ উত্তর দিল, না, বরং সেই গাছ শুকিয়ে যাবে। বৃদ্ধ তখন বললেন, ঠিক তেমনি তোমার মনও একটি গাছের মতো। তুমি যদি প্রতিদিন নেতিবাচক কথার বিষ পান করো, তবে তোমার মনও শুকিয়ে যাবে। কিন্তু যদি তুমি ইতিবাচক চিন্তা, ভালো মানুষের সঙ্গ এবং নিজের উপর বিশ্বাস রাখো, তবে সেই গাছটা বড় হবে, ফল দেবে। অরুণের চোখ খুলে গেল। সে বুঝতে পারল যে চারপাশের নেতিবাচক মানুষের কথাই তার সাহস নষ্ট করেছে। পরের দিন থেকে অরুণ সেই সব মানুষদের এড়িয়ে চলতে শুরু করলো এবং এমন কিছু বন্ধু খুঁজে নিল যারা তাকে উৎসাহ দিত। কিছুদিনের মধ্যেই অরুণ শহরে চলে গেল, কঠোর পরিশ্রম শুরু করলো। প্রচেষ্টা আর ইতিবাচক মনোভাবের ফলে সে একদিন সত্যিই বড় ব্যবসায়ী হয়ে উঠল। নেতিবাচক মানুষরা তোমার স্বপ্নের জ্বালা নিভিয়ে দিতে পারে। তারা তোমার আত্মবিশ্বাসকে ধ্বংস করে, তোমার মনকে দুর্বল করে ফেলে। তাই সবসময় এমন মানুষের সাথে থাকো যারা তোমাকে অনুপ্রেরণা দেয়, উৎসাহিত করে এবং তোমার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তোলে। মনে রাখবে, নেতিবাচক চিন্তাধারা এক বিষের মতো, যা মনকে ধীরে ধীরে মেরে ফেলে। আর ইতিবাচক চিন্তা হলো সেই জাদু কাঠি, যা যে কোনো অসম্ভবকে সম্ভব করে তোলে। অনেকদিন আগে এক ছোট্ট শহরে বাস করত এক যুবক, যার নাম ছিল নিরাজ। নিরাজ ছিল এক অসাধারণ শিল্পী। তার আঁকা ছবিগুলোতে এমন জীবন্ততা ছিল যে দেখলে মনে হতো ছবিগুলো যেন কথা বলছে। ছোটবেলা থেকেই সবাই তার প্রতিভার প্রশংসা করত, আর নিরাজেরও স্বপ্ন ছিল একদিন বিখ্যাত চিত্রশিল্পী হওয়া। কিন্তু জীবনে সবসময় সবকিছু মসৃণভাবে চলে না। যখন নিরাজ বড় হয়ে তার শিল্পকর্ম বিক্রি করতে শুরু করলো, তখন সে কয়েকবার ব্যর্থ হলো। তার ছবিগুলো কেউ কিনতে চাইতো না। প্রদর্শনীর আয়োজকরা তার কাজকে অবজ্ঞা করত। কয়েকজন বলেছিল, তোমার ছবিগুলোতে তেমন কিছুই নেই, এগুলো দিয়ে কিছুই হবে না। এই কথাগুলো শুনে নিরাজ ভীষণ হতাশ হয়ে পড়ল। তার আত্মবিশ্বাস ভেঙে গেল। সে ভাবল, আমি হয়তো সত্যিই তেমন ভালো নই। আমার ছবি কারো পছন্দ হয় না, মানে আমি কোনো প্রতিভাবান শিল্পী নই। নিরাজ আস্তে আস্তে ছবি আঁকা বন্ধ করে দিল। তার রং, তুলো, ক্যানভাস সব এক কোণে ফেলে রাখল। দিন বিষণ্ণতায় কেটে যেতে লাগলো। একদিন তার গ্রামে এক বৃদ্ধ শিল্পী এলেন, যিনি নিজেও ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী। তিনি নিরাজের কথা শুনে তার বাড়িতে গেলেন। নিরাজের আঁকা পুরনো কিছু ছবি দেখে তিনি বিস্মিত হয়ে বললেন, কে এত সুন্দর ছবি এঁকেছে, এত অসাধারণ? নিরাজ লজ্জা ভরে উত্তর দিল, আমি এঁকেছিলাম, কিন্তু এখন আর আঁকি না। আমার কাজ কারও পছন্দ হয় না। আমি কোনো প্রতিভাবান শিল্পী নই। বৃদ্ধ হেসে জিজ্ঞাসা করলেন, ধরে নাও একটি খুবই মূল্যবান হীরাকে কেউ চিনতে পারল না, আর বলল, এটা তো সাধারণ পাথর, তাহলে কি সেই হীরার মূল্য কমে যাবে? নিরাজ চমকে গিয়ে বলল, না, হীরার মূল্য কখনো কমে না। যে বুঝে না, সে শুধু অমূল্য জিনিসের কদর করতে পারে না। বৃদ্ধ গম্ভীর হয়ে বললেন, ঠিক সেই রকমই তুমি নিজেই এক অমূল্য রত্ন। তোমার প্রতিভার মূল্য তোমার মধ্যে আছে।
সেটি অন্যের স্বীকৃতির উপর নির্ভর করে না। কিছু মানুষ তোমার কাজের মূল্য না বুঝতে পারে, কিন্তু তাতে তোমার প্রতিভা হারিয়ে যায় না। যদি তুমি নিজেকে বিশ্বাস না করো, তবে কে করবে? নীরাজের চোখে যেন নতুন আলো জ্বলে উঠল। সে বুঝতে পারল যে আসল ভুল সে নিজেই করেছে, অন্যের কথায় নিজের মূল্য নির্ধারণ করেছিল। পরের দিন থেকে নীরাজ আবার রং তুলো হাতে নিল। সে আগের চেয়ে আরও বেশি উদ্যমে ছবি আঁকা শুরু করলো। এবার সে নিজের আনন্দের জন্য আঁকতে লাগলো, অন্যের স্বীকৃতির জন্য নয়। ধীরে ধীরে তার শিল্পকর্ম আরও সুন্দর হয়ে উঠল, আর একদিন সে সত্যিই বিখ্যাত শিল্পী হয়ে উঠল। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন অন্যের নেতিবাচক মন্তব্য বা ব্যর্থতা আমাদের নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু আমাদের মূল্য অন্যের কথার উপর নির্ভর করে না, আমাদের মূল্য আমাদের নিজেদের মধ্যে নিহিত। যদি তুমি নিজের প্রতিভা বা যোগ্যতাকে ছোট করে দেখো, তবে তা সত্যিই হারিয়ে যাবে। মনে রাখবে, তোমার মূল্য সেই হীরার মতো, যা সঠিক সময়ে ঠিকই চমকে উঠবে। কিন্তু তার আগে তোমাকে নিজেই বিশ্বাস করতে হবে যে তুমি অমূল্য। অনেক দিন আগে এক সুন্দর পাহাড় ঘেরা গ্রামের বাসিন্দা ছিল রুদ্র নামে এক পরিশ্রমী যুবক। রুদ্র ছিল গ্রামের সবচেয়ে কর্মঠ মানুষ। সে দিন রাত কঠোর পরিশ্রম করত, খেতে কাজ করত, গবাদি পশু দেখাশোনা করত, আর গ্রামের অন্যদের সাহায্য করত। গ্রামের সবাই তাকে ভালোবাসত এবং তার সাহায্যের জন্য প্রশংসা করত। কিন্তু রুদ্রের একটি বড় ভুল ছিল, সে কখনো নিজের যত্ন নিত না। খাবার খাওয়ার সময় ভুলে যেত, বিশ্রাম নিত না, আর কখনোই নিজের শারীরিক বা মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিত না। সে ভাবত, যতক্ষণ কাজ আছে বিশ্রামের কোনো দরকার নেই, অন্যদের সাহায্য করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দিন গড়িয়ে যেতে লাগলো। ধীরে ধীরে রুদ্রের শরীর দুর্বল হতে লাগলো, মাথা ঘোরা, ক্লান্তি, এমনকি অসুস্থতাও দেখা দিল। কিন্তু রুদ্র তখনও বিশ্রাম না নিয়ে কাজ চালিয়ে যেতে লাগলো। একদিন সে মাঠে কাজ করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল। গ্রামের মানুষরা দৌড়ে এলো, তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেল। যখন রুদ্রের জ্ঞান ফিরল, তখন তার পাশে গ্রামের এক জ্ঞানী বৃদ্ধ বসেছিলেন। বৃদ্ধ তার হাত ধরে কোমলভাবে বললেন, রুদ্র, তুমি সবার জন্য অনেক কিছু করছো, কিন্তু নিজের জন্য কি করছো? যদি তোমার শরীর ও মনই না থাকে, তবে কাকে সাহায্য করবে? রুদ্র ধীরে ধীরে বলল, কিন্তু আমি কাজ না করলে গ্রামের মানুষ কষ্ট পাবে। বৃদ্ধ হেসে বললেন, শুনো, একটি প্রদীপ যতক্ষণ জ্বলে ততক্ষণ আলো দেয়, কিন্তু যদি তুমি সেই প্রদীপে তেল না দাও, তাহলে একদিন তা নিভে যাবে। তখন আর আলো জ্বালানো যাবে না। তোমার শরীর মন এই প্রদীপের মতো, তুমি যদি নিজেকে ঠিকভাবে যত্ন না নাও, একদিন তুমি নিভে যাবে, আর তখন তোমার কাছের মানুষরাও আলোর অভাবে থাকবে। রুদ্র তখন বুঝতে পারল নিজের ভুল। সে এতদিন ধরে অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের শরীর মনকে অবহেলা করছিল। পরবর্তী দিন থেকে রুদ্র একটি নতুন রুটিন শুরু করলো। এখন সে প্রতিদিনের কাজের পাশাপাশি বিশ্রাম নিত, পুষ্টিকর খাবার খেত, শরীর চর্চা করত, আর কিছু সময় নিজের জন্য রাখত, যেখানে সে শুধু নিজের কথা ভাবত। তার ফলাফল হিসেবে রুদ্র আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠল। সে আরও ভালোভাবে কাজ করতে পারত, আরও বেশি আনন্দ নিয়ে সবার পাশে দাঁড়াতো। গ্রামের মানুষরাও তার পরিবর্তন দেখে অনুপ্রাণিত হলো এবং নিজের যত্ন নেওয়ার গুরুত্ব বুঝতে পারল। জীবনে কাজ, দায়িত্ব, পরিবার সব কিছুই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ নিজের যত্ন নেওয়া। কারণ যদি তুমি সুস্থ না থাকো শারীরিক বা মানসিকভাবে, তবে তুমি তোমার প্রিয় মানুষদেরও সঠিকভাবে সাহায্য করতে পারবে না। মনে রাখবে, একটি পূর্ণ পাত্রই অন্য পাত্রে জল ঢালতে পারে। তাই নিজেকে পূর্ণ রাখো, ভালোবাসা, যত্ন ও প্রশান্তিতে।